আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি। একটা অনেক বড় চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি। বিশেষ করে এইচএসসি লেভেলের যে অর্গানিক কেমিস্ট্রি আছে সেটার একটা অতি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের সমানতা, যেটা আমরা অনেকেই বুঝি না বা কনফিউশনে থাকি। আমাদের জন্য বোঝা অনেক কঠিন হয়। তো সেটা সহজভাবে বোঝানোর জন্যই আজকের ক্লাস। তো সমানতা বোঝার আগে আমাদের জানতে হবে সমানতা জিনিসটা কি। এর যদি সংজ্ঞা আমরা ঠিকমতো বুঝি বা সহজভাবে বুঝি, তাহলে সমানতাটা বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তো অর্গানিক কেমিস্ট্রির সমানতা হচ্ছে যে, সমানতা বলতে কি বোঝায়? সমানতা বলতে বোঝায় সে দেখতে একই রকম হবে, কিন্তু সে আসলে গঠনগত এবং কাজের দিক থেকে আলাদা হবে। তার ধর্ম আলাদা হবে। ধরো, আমি মাহির, আমার মতোই দেখতে আরেকজন, বাইরে থেকে দেখতে একই, কিন্তু যদি ভিতরে তার বৈশিষ্ট্য বলি, তাহলে সে একরকম, আমি আরেক রকম। তো এটাই হচ্ছে সমানতা, মানে দেখতে সমান কিন্তু আসলে ভিন্ন। তো এটার ক্ষেত্রে কি হয় যে, আমরা দেখি কি বাস্তবে, আমরা কোনো যৌগ বা মৌলের দেখি হচ্ছে তার আণবিক সংকেত। তো এক্ষেত্রে আণবিক সংকেত একই হয়, কিন্তু গাঠনিক সংকেত হয় ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার ফলে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মেরও ভিন্নতা দেখা যায়। শুধু কি গাঠনিক সংকেত ভিন্ন হতে পারে? না, গাঠনিক সংকেত তো কখনো কখনো একই হতে পারে, কিন্তু গাঠনিক সংকেত একই হলেও তার মধ্যে যদি আরো ভালো করে দেখি, এর ভিতরের অরিয়েন্টেশন বা ভিতরের যে 3D কাঠামো, সেটাও ভিন্ন হতে পারে। তো এরই উপর ভিত্তি করে যেভাবেই ভিন্ন হোক, সেটা আলাদা একটা যৌগ, কিন্তু বাইরে থেকে দেখতে তার আণবিক সংকেত একই। তো এটাকেই বলা হয় সমানতা। তো এর যদি পয়েন্ট করে আমরা সংজ্ঞা দেই, একটা সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে যে, সব জৈব যৌগের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে ও অনুস্থিত পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। তাকে বলা হয় কি? সমাণু। তাদের প্রত্যেকটিকে সমাণু বলা হয়, এবং এদের যে ধর্মটা, সেটাকে কি বলা হয়? সমানতা বলা হয়। তো এর যদি আমি পয়েন্ট করে বলি যে, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, তো আণবিক সংকেত কি একই, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তাহলে সমানতা হওয়ার জন্য আণবিক সংকেত একই হতে হবে, এবং গাঠনিক সংকেতটা ভিন্ন হতে হবে। গাঠনিক সংকেত ভিন্ন অথবা এবং অনুস্থিত, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, অনুস্থিত পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে। কি বিন্যাস? ত্রিমাত্রিক বিন্যাস, 3D কাঠামো, যেটা বাইরে থেকে ভালোভাবে লক্ষ্য করা যাবে না, কিন্তু আলাদাভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে। ভিন্নতার কারণে এদের ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাকে কি বলা হয়? সমাণু বলা হয়, এবং যৌগের এরূপ ধর্মকে বলা হয় সমানতা। তো সমানতা, যদি আমরা সমানতার শ্রেণীবিন্যাসে দেখি যে সমানতা কয় প্রকার, আমি বললাম কি, সমানতার ক্ষেত্রে আণবিক সংকেত একই হবে, এবং গাঠনিক সংকেত অথবা এর মধ্যকার 3D কাঠামো বা ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা দেখা যাবে। তো 2টা পয়েন্ট, একটা হচ্ছে গাঠনিক সংকেত আলাদা, এবং ভিতরের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা। তো এই দুইটার উপর ভিত্তি করে, এই দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সমানতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গাঠনিক সমানতা বা কাঠামোগত সমানতা, এটা হচ্ছে গঠনের ভিন্নতার উপর ভিত্তি করে সমানতা হচ্ছে গাঠনিক সমানতা। আরেকটা হচ্ছে যেটা ত্রিমাত্রিক অনুস্থিত পরমাণু সময়ের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা, সেটাকে আমি বলবো স্টেরিও সমানতা। তো এইটা আমি বলতে পারি, এটা হচ্ছে 2D, 2D 2D ভিন্নতা, আর এটাকে বলতে পারি 3D বিন্যাসের ভিন্নতা। ঠিক আছে, এইভাবে বোঝার জন্য আমি বলতে পারি। তো তারপর যদি আমি দেখি যে এদের মধ্যে পার্থক্য হচ্ছে, গাঠনিক সমানতার ক্ষেত্রে নামকরণ ভিন্ন হবে, নামকরণ ভিন্ন হবে। আর যদি স্টেরিও সমানতা বলি, যেটা আরো ভালোভাবে লক্ষ্য করতে হয়, সেটার ক্ষেত্রে নামকরণ একই হবে, নামকরণ একই হবে। এবার গাঠনিক সমানতা বা কাঠামোগত সমানতা আবার 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। সেটা যদি লক্ষ্য করি, এটা কাঠামোগত, চেইন বা শিকল সমানতা, অবস্থান সমানতা, মেটামারিজম, কার্যকরীমূলক সমানতা, টোটোমারিজম। আর স্টেরিও সমানতা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা বা সিস্টার সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা। এখন আমরা বলবো যে সমানতার যদি আমি আরেকটু ভালোভাবে লক্ষ্য করি, সমানতা
ব্যাপারটা কি, আমি লিখলাম C2H5O, এটা হচ্ছে একটা আণবিক সংকেত, এটা একটা আণবিক সংকেত। এই আণবিক সংকেত এই আণবিক সংকেতে দুইটা গাঠনিক সংকেত বানানো যায় বা দুই ধরনের পদার্থ তৈরি করা যায়, দুই ধরনের জৈব যৌগ তৈরি করা যায়। একটা হচ্ছে ধরো C2H6O হবে, তো C2H5OH এটা একটা, আর একটা তৈরি করা যায় সেটা হচ্ছে CH3OCH3, এইটা একটা। তো এইটা যেটা প্রথমটা সেটা হচ্ছে আমাদের সুপরিচিত ইথানল, যেটা দিয়ে কি তৈরি করা হয়, মদ তৈরি করা হয়। আর নিচেরটা হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। এই দুইটা দিয়ে আমরা সমানতা জিনিসটা বুঝবো। তো দেখো, এই যে একটা আণবিক সংকেত, এটাকে আমি দুই ভাবে প্রকাশ করলাম। এটার যদি গঠন দেখি, এটা হচ্ছে একটা অ্যালকোহল যেটা হচ্ছে ইথানল, আর এটা হচ্ছে একটা ইথার, এটা হচ্ছে ইথার, আর এটা হচ্ছে কি অ্যালকোহল। তো আমরা বুঝতেছি যে দুইটা আলাদা আলাদা কম্পোনেন্ট বা দুইটা আলাদা যৌগ। অ্যালকোহলের বৈশিষ্ট্য একরকম, ইথারের বৈশিষ্ট্য একরকম, যদিও এদের কি আণবিক সংকেত এক, আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলাদা, গাঠনিক সংকেত কি আলাদা। এটাকে যদি আরো সুন্দরভাবে লিখি CH3CH2OH, তাই না, এটা হচ্ছে ইথানল, আর এটা কি ডাইমিথাইল ইথার। তো গাঠনিক সংকেত আলাদা বুঝলাম। এখন বলবা ভাইয়া এদের অনুষ্ঠিত পরমাণু সময় ত্রিমাত্রিক বিন্যাস এটার মধ্যে আলাদা না হলেও পরবর্তী যেগুলো শিখবো সেগুলোতে আলাদা। তো দেখো, ইথানল এবং ডাইমিথাইল ইথার, অ্যালকোহল এবং ইথার দুইটার ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা। কিভাবে আলাদা? যদি এটাকে আমি PCl5 এর সাথে বিক্রিয়া দিই, তাহলে এটা বিক্রিয়া করবে, এটা বিক্রিয়া করবে, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে ইথানল বিক্রিয়া করতেছে। কিন্তু যদি আমি ডাইমিথাইল ইথারকে PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া দিই, তাহলে সেটা বিক্রিয়া করে না। এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? এটা রাসায়নিকভাবে রাসায়নিক ধর্ম আলাদা। আবার যদি বলি এদের ভৌত ধর্ম কিভাবে আলাদা, যে এটা যেটা আমাদের ইথানল সেটা এক ধরনের কি লিকুইড, আমরা কি জানি যেটা মদ সেটা হচ্ছে লিকুইড, ইথানল থাকে ভিতরে, সেটা লিকুইড। আবার যেটা হচ্ছে ইথার, যেটা ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে এক ধরনের বর্ণহীন গ্যাস। এটা কেমন গ্যাস? বর্ণহীন গ্যাস। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের সমানতার মধ্যে আণবিক সংকেত দুইটা একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, দুইটা পয়েন্ট, এবং অনুষ্ঠিত ত্রিমাত্রিক বিন্যাসও ভিন্ন, এটা আলাদাভাবে বলবো। এবং এদের কি ভৌত ধর্ম, যেটা হচ্ছে আমাদের ইথানল লিকুইড এবং আমাদের ডাইমিথাইল ইথার যেটা বর্ণহীন গ্যাস, এটা ভৌত ধর্ম ভিন্ন, এবং এদের রাসায়নিক বৈশিষ্ট্য যেটা PCl5 এর সাথে বিক্রিয়া দেয় কি দেয় না সেটাও হচ্ছে কি ভিন্ন। তো বোঝা যাচ্ছে সমানতা কি, সমানতা হচ্ছে কোন যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা এদের মধ্যকার অনুষ্ঠিত পরমাণু সমূহের কি ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, তার কারণে এদের কি হয় ভৌত রাসায়নিক ধর্মে বিভিন্ন পার্থক্য দেখা যায়, সেটাই কি সমানতা। তো এটা বোঝা গেল যে সমানতার যে বৈশিষ্ট্যগুলো সেটা কেন, এটা উদাহরণ দিয়ে বোঝাইলাম। এবং সমানতা দুইটা জিনিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে গাঠনিক পার্থক্য আর একটা ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্যের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা গাঠনিক সমানতা বা কাঠামোগত সমানতা, একটা স্টেরিও সমানতা বা জ্যামিতিক কাঠামোর সমানতা। তো এইবার যদি আমি দেখি, তো এইবার আমরা ভিতরের দিকে লক্ষ্য করি চেইন সমানতা বা শিকল সমানতা কি। চেইন সমানতা হচ্ছে কোন যৌগের চেইন বা শিকলের ভিন্নতার কারণে সৃষ্ট সমানতা। যদি ছোট করে লিখে দেই, আজকে আমরা প্রধানত গাঠনিক সমানতা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে কোন যৌগে শিকল সংখ্যার পার্থক্যের কারণে সৃষ্ট সমানতা। সমানতাকে কি বলবো? আমাদের শিকল সমানতা। তো এইটা যদি উদাহরণ দিয়ে বলতে চাই, যে C5H12
এটা হচ্ছে একটা আণবিক সংকেত, এটা হচ্ছে ধরো যে এক ধরনের পেন্টেন, তাই না? যদি পেন্টেনকে আমি লিখি, এটাকে এইভাবে লেখা যায় CH3 CH2 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 CH3। এটা হচ্ছে পেন্টেনের একটা সাধারণ সংকেত, তাই তো? তো এটা হচ্ছে এক নাম্বার পেন্টেন। আবার যদি এই যে পেন্টেনের যদি শিকল সমানতার দিকে লক্ষ্য করি, পেন্টেনের এই যে লাস্টের মিথাইল মূলকটা আছে এটাকে আমি আগে তুলে দেব। আমরা সমানতা কিভাবে বানাতে হয় সেটা শিখতেছি, যে কিভাবে চেইন সমানো বা শিকল সমানো তৈরি করতে হয়। তো দেখো লাস্টে, সবার লাস্টে যে মিথাইল মূলকটা আছে সেটাকে তার আগেরটা বাদ দিয়ে তার আগে তুলে নিয়ে আসবো। তো তুলে নিয়ে আসলে কেমন হবে দেখতে? এটা দেখতে হবে, আগের গুলা তো এরকমই থাকলো CH3 CH2 CH2, এটার কিন্তু কোনো পরিবর্তন নাই। এখান থেকে যেহেতু আমাদের কার্বনের হাত 4টা এবং নতুন করে এখানে আরেকটা হাত তৈরি করতে হচ্ছে, তাই হাইড্রোজেন কিন্তু একটা রাখা যাবে না। হাইড্রোজেন কি করে দেব? বের করে দেব। বের করে দিয়ে এরকম হয়ে গেল, তাই তো? বের করে দিয়ে এই হাইড্রোজেনটা চলে গেল এখানে, যেহেতু এটা পার্শ্ববর্তী CH3, ঠিক আছে? তো দেখো এটা কি হলো, আগে ছিল হচ্ছে পেন্টেন, পরে যখন শিকল সমানো হলো তখন এটা হয়ে গেল 2 মিথাইল বিউটেন। এটার নাম কি? 2 মিথাইল বিউটেন। 2 মিথাইল বিউটেন। আগে এটা কি ছিল? পেন্টেন। এরপর যদি আমি বলি এই পাশেরটা আরো 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 চেইন সমানো তৈরি করা যায় নাকি, এই পাশেরটা যদি আমি এই পাশেরটা বাদ দিয়ে তার পাশে তুলে দেই, এখানে তুলে দেব, তাহলে কি তৈরি হবে দেখি। একটা হাইড্রোজেন এখানে ছিল, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে এখানে, তাহলে দেখো CH3 হবে, সি CH3, উপরে ছিল একটা মিথাইল, আর এই মিথাইলটা এই পাশে চলে গেল, তাহলে কি হচ্ছে? CH3। তাহলে এইবার এটা হয়ে গেল হচ্ছে 2,2 ডাইমিথাইল প্রোপেন। তো এটার নাম কি? 2,2 ডাইমিথাইল প্রোপেন। আমরা নামকরণ নিয়ে আলাদা লেকচার দেব। তো দেখো নামকরণটাও যদি বুঝিয়ে দেই, এটা কি ছিল? 5 কার্বনকে আমরা বলি পেন্ট, এবং যেহেতু এটা অ্যালকেন মূলক, এখানে একটা বন্ধন আছে, তাই এটার নাম কি? পেন্টেন। এখন 2 নাম্বার যেটা, 2 নাম্বারটা হচ্ছে পরবর্তী শেষের মিথাইল মূলকটা সামনে চলে আসছে, এতে করে একটা শাখা তৈরি হয়েছে, এটাকে কি বলবো? শাখা সমানতা বা চেইন সমানতা বা শিকল সমানতা। তো দেখো এই পাশ থেকে কোন পাশ থেকে শাখা আগে? ডান পাশ থেকে শাখা আগে, এই পাশ থেকে। দেখো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আবার যদি এখান থেকে গুনি 1 2 3, 3 নাম্বারে, তো দেখো কোন পাশ থেকে আগে? ডান দিক থেকে আগে আসতেছে। তো সেই হিসেবে 2 নাম্বারে, 2 নাম্বার কার্বনে আমার মিথাইল মূলক আছে, তো 2 কত নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বন। 2 কি মূলক? মিথাইল মূলক, শাখাটার নাম লিখলাম মিথাইল, এবং এখানে কি তৈরি হলো? প্রধান শাখায় বিউটেন তৈরি হলো, তো 2 মিথাইল বিউটেন। এবার যদি পরবর্তীটা দেখি, পরবর্তীতে আমার 2 নাম্বার কার্বনে আমার কি আছে? 2টা মিথাইল মূলক আছে, তো 2 2, এটার জন্য একটা 2, এটার জন্য একটা 2, 2 2, এবং 2টা মিথাইল, তাই ডাইমিথাইল। কি এটা? এটা প্রধান শাখা হচ্ছে প্রোপেন, তো 2 2 ডাইমিথাইল প্রোপেন। তো এইভাবে দেখো আমরা চেইন সমাণু বা শিকল সমাণু তৈরি করে নিলাম। আর একটা যদি বলি যে চেইন সমানতার ক্ষেত্রে একটা নোট লিখে রাখবো, যে কমপক্ষে কতগুলো কার্বন থাকতে হবে? কমপক্ষে 3 কার্বন থাকতে হবে। কমপক্ষে 3 কার্বন থাকতে হবে। কিসের জন্য? চেইন সমানতার জন্য। তো চেইন সমানোর জন্য কমপক্ষে 3 কার্বন থাকতে হবে, না হলে কিন্তু হবে না। দেখো এখানে কি ছিল? 5টা কার্বন ছিল, তো সেই জন্য আমাদের চেইন সমানতা সহজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো অবস্থান সমানতা। 1 নাম্বারটা চেইন সমানতা আমাদের শেষ, এবার হচ্ছে অবস্থান সমানতা কি জিনিস? অবস্থান সমানতা হচ্ছে আমাদের জৈব যৌগের যে কার্বন শিকল আছে তার মধ্যে কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে যে সমানতা তৈরি হয় সেটা হচ্ছে কি? অবস্থান সমানতা। তো বলবো যে জৈব যৌগে
কার্বন শিকলের জৈব যৌগে কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থানে পার্থক্য কারণে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে সৃষ্ট সমানতাকে কি বলা হয়? অবস্থান সমানতা বলা হয়। সমানতা বলে। তো দেখো, অবস্থান সমানতা কি? জৈব যৌগে কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে সৃষ্ট সমানতাকে কি বলা হয়? অবস্থান সমানতা। আমরা কার্যকরী মূলক জানি কি? কার্যকরী মূলক হচ্ছে সেই ধরনের একটা মূলক যা পুরো যৌগের বৈশিষ্ট্য নির্ধারণ করে। যেমন অ্যালকোহলের মূলক আলাদা কার্যকরী মূলক, হাইড্রক্সিল মূলক যেটা আমাদের, কার্বনিল মূলক আলাদা আমাদের, ইথার মূলক আমাদের, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, কিটোন মূলক, এগুলো আলাদা। এগুলোই কি তাদের বৈশিষ্ট্য নির্ণয় করে। তো যদি দেখি অবস্থান সমানতার যদি একটা উদাহরণ দেই, দেখো C3H8O, এটা একটা সংকেত। তো এইটা দিয়ে যদি আমি বলি, এটা দিয়ে দুই ধরনের অবস্থান সমান হতে পারে। এদের যদি জায়গা চেঞ্জ করে দেয়, এখানে দেখো C3H8O, এটা দিয়ে অ্যালকোহল এবং ইথার দুইটাই হতে পারে। তো যদি দেখি CH3 CH2OH, এটা কি এক ধরনের অ্যালকোহল, তাই না? এবং এটার নাম কি? এটা দেখো, এটা হচ্ছে প্রোপ, যেহেতু তিনটা কার্বন আছে, প্রোপ, এবং লাস্ট আছে কি হাইড্রক্সিল, তাহলে প্রোপানল। এবং যদি আমি এর পজিশনটা ইন্ডিকেট করি, তো এইভাবে লিখতে হয়, যেহেতু এটা 1 নাম্বার কার্বনে আছে, প্রোপান 1 অল, প্রোপান 1 অল। এবার দেখো, অবস্থান সমানতার নিয়ম অনুসারে এই যে হাইড্রক্সিল মূলকটা আছে, এটার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাদের কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন হবে। তো এটা 1 নাম্বার কার্বনে আছে 2 3, এইটা তুলে দেব 2 নাম্বার কার্বনে। দেখো, আমি কিন্তু চাইলেও 3 নাম্বার কার্বনে দিতে পারবো না, কারণ 3-এ দিলে ওইটাই 1 হয়ে যাবে, তো নাম কিন্তু সেম থাকবে। তো দেখো তখন কি হবে? তখন এটা হবে CH3 হাইড্রক্সিল মূলক। তখন এটার নাম কি হবে? এটার নাম হবে প্রোপান 2-অল। যেহেতু প্রোপান এবং 2 নাম্বার কার্বনে আছে, তাই এটার নাম কি? প্রোপান 2-অল। তো এই হচ্ছে আমাদের অবস্থান সমানতা, যে আমাদের কার্যকরী মূলকের, কার্বন শিকলের কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে যে সমানতা হয়, সেটাকে বলবো আমি অবস্থান সমানতা। এবার আমরা আসবো মেটামারিজমে। মেটামারিজম জিনিসটা কি? মেটামারিজম হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের অবস্থান সমানু, বিশেষ ধরনের অবস্থান সমানু। তো মেটামারিজম, এই জন্য আমি কিন্তু অবস্থান সমানতা পাশেই মেটামারিজম রেখেছি। এবং যদি আমি টটোমারিজমটাও বলি, টটোমারিজম হচ্ছে বিশেষ ধরনের কার্যকরী মূলক সমানু, কার্যকরী মূলক সমানু। তো দেখো, মেটামারিজম হচ্ছে বিশেষ ধরনের অবস্থান সমানু, কিন্তু অবস্থান সমানু হলেও এটা বিশেষ কেন? কারণ এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে পসিবল যাদের যে সকল কার্যকরী মূলকের যোজনী 2। আবার ভালো করে বলি, যে সকল কার্যকরী মূলক দ্বিযোজী, অর্থাৎ 2টা হাত থাকে, তাদের ক্ষেত্রে আমাদের মেটামারিজম পসিবল। যদি আমি সংজ্ঞাটা লিখে দেই, যে তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের সেই কার্যকরী মূলকটা দ্বিযোজী হতে হবে। তো জৈব যৌগের, যে সকল জৈব যৌগের কার্যকরী মূলক দ্বিযোজী,
দেখি বলবো যে দ্বিযোজী কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগের, তাহলে দ্বিযোজী কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগের কার্যকরী মূলকের দুই যোজনীতে, কার্যকরী মূলকের দুই যোজনীতে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে সৃষ্ট সমানতা কে কি সমানতা বলা হয়? সমানতাকে মেটামারিজম বলা হয়, মেটামারিজম বলা হয়। দেখো এখানে প্রথম কন্ডিশন হচ্ছে এটা দ্বিযোজী কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ হতে হবে। যেমন আমরা জানি কার্বনিল মূলক, অ্যামিন মূলক, তারপর হচ্ছে আমাদের ইথার, এগুলো হচ্ছে কি দ্বিযোজী কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ এবং তাদের দুই যোজনীতে কার্বন সংখ্যার ভিন্নতা থাকতে হবে। তো এটাই যদি আমি উদাহরণ দিয়ে বলতে চাই মেটামারিজমের ক্ষেত্রে, যে দেখো উদাহরণ CH3 CH2 CH3, দেখো এখানে 2 নম্বর কার্বনে আমি কিটোন মূলক যুক্ত করেছি। তো এটার নাম কি? এটা যেহেতু 5 কার্বন এবং আমরা জানি এটা হচ্ছে কিটোন মূলক, তাই না? এটা হচ্ছে কি কিটোন মূলক। যদি দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা হচ্ছে কিটোন, আর যদি এক পাশে হাইড্রোজেন থাকে তাহলে সেটা কি অ্যালডিহাইড। এদেরকে দুইটাকেই একসাথে বলা হয় আমাদের কি কার্বনিল মূলক। কি মূলক? কার্বনিল মূলক। এটা হচ্ছে কি ধরনের কার্বনিল মূলক। তো এইটা কার্বনিল মূলক, কার্বনিল মূলকের মধ্যে দুই ধরনের, একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। তো যেহেতু দুই পাশে আমাদের অ্যালকাইল মূলক আছে, এক পাশে হচ্ছে প্রোপাইল আর এক পাশে মিথাইল, সেই জন্য এটা কি কিটোন। তো দেখো এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা কিটোন। তো কিটোনকে ওন যুক্ত করে উচ্চারণ করতে হয়, এবং যেহেতু 2 নম্বর কার্বনে কিটো মূলকটা আছে তো এটার নাম হচ্ছে কি প্রোপান টু ওন। এটার নাম কি প্রোপান টু ওন, এটা হচ্ছে এর নাম। তো এখন যদি আমি মেটামারিজমের সংজ্ঞা অনুযায়ী দেখি যে এটা হচ্ছে 2 নম্বর কার্বনে কিটোন মূলক আছে, এটাকে যদি সরিয়ে আমি দ্বিতীয় মানে পরবর্তী পাশে নিয়ে যাই তাহলে এটা দেখতে হবে এরকম। দেখো CH3 CH2 তো এই কিটোন মূলকটা আমি সরিয়ে দিলাম। সরানোর ফলে কি হলো? এটা কয় নাম্বার কার্বনে? আগে ছিল 2 নাম্বার কার্বনে, সরি, এখন চলে আসলো 3 নাম্বার কার্বনে, 1 2 3। তো এটার নাম কি হলো? এটা যেহেতু 5টা আছে তাহলে কি হবে, সরি এখানে প্রোপান লিখেছি, প্রোপান মানে হচ্ছে 3, এটা হচ্ছে পেন্টান। এটা কি পেন্টান টু ওন। আর এটা যেহেতু 3 নাম্বার কার্বনে আছে তাই এটার নাম কি পেন্টান 3 ওন, যেহেতু এটা কিটোন মূলক। তো দেখো এটা একে হচ্ছে এটা দ্বিযোজী কার্যকরী মূলক, এবং দ্বিযোজী কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগের দুইটা যোজনী, মানে এর যোজনী হচ্ছে এই পাশে একটা এই পাশে একটা, দুইটা হাতে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে যে কি তৈরি হয়, পার্থক্যের কারণে যে সমানতা তৈরি হয় সেটা হচ্ছে কি মেটামারিজম। দেখো এখানে হচ্ছে কার্বন আছে 3টা, এই পাশে আছে হচ্ছে একটা, এটা হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলক যেটা হচ্ছে কিটোমূলক, সেটার দুই হাতে বা দুই যোজনীতে কার্বন সংখ্যার পার্থক্য, এক পাশে 3 এক পাশে 1। আবার যদি আরেকটা লক্ষ্য করি, এই হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলক যেটা হচ্ছে কিটোন, এর হচ্ছে এক পাশে হচ্ছে 2টা কার্বন আছে, এই পাশে কি 2টা কার্বন আছে। তো এইটার সাথে এইটার পার্থক্য হচ্ছে অবশ্যই। তো এই যে পার্থক্যের কারণে যে
ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য হচ্ছে, সেটাকে আমি কি বলবো, মেটামারিজম। এবং এদের প্রত্যেকটাকে, এইটা এবং এইটা, এদের পরস্পরকে বলা হয় মেটামার। এটাকে কি বলা হয়, মেটামার। তো এইবার একটা এমসিকিউ এর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মেটামারিজম থেকে শিখতে হবে, সেটা বিভিন্ন মেডিকেল এবং হচ্ছে যে কোনো ধরনের কোশ্চেনে আসে। সেটা হচ্ছে মেটামারিজম প্রদর্শন করে কারা, কোন কোন যৌগ মেটামারিজম প্রদর্শন করে। তো এই মেটামারিজম প্রদর্শন করে কারা, সেটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো, সেটা হচ্ছে মোটা কষাই। কি, মোটা কষাই। মোটা কষাই, এই ছন্দটি আমরা মনে রাখবো কে কে মেটামারিজম প্রদর্শন করে। তো মোটাতে মনে রাখবো মেটামারিজম, কারা মেটামারিজম প্রদর্শন করে সেটা মেটামারিজম। কতে হচ্ছে কিটোন, কতেকে কিটোন। সাথে সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন। এবং ইতে ইথার। তো কিটোন, সেকেন্ডারি অ্যামিন এবং ইথার, এরা মেটামারিজম প্রদর্শন করে। তো মোটা কষাই দিয়ে মনে রাখবো, মোটাতে মেটামারিজম, কতে কিটোন, সেকেন্ডারি অ্যামিন এবং ইথার। তো এই ছিল আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা কার্যকরীমূলক সমানতা এবং টটোমারিজম নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে আমার শরীর খারাপ। তো আশা করি সমানতা টপিকটা বোঝা গেছে যে সমানতা কি। সমানতা হচ্ছে যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত এবং হচ্ছে মধ্যকার ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্যের কারণে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, সেটা হচ্ছে সমানতা। সমানতা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক বা কাঠামোগত সমান্য, যেটা হচ্ছে 2D, এবং স্টেরিও সমান্য, যেটা হচ্ছে 3D। আর গাঠনিক বা কাঠামোগত সমান্য হচ্ছে 5 প্রকার: চেইন সমানতা, অবস্থান সমানতা, মেটামারিজম, কার্যকরীমূলক সমানতা এবং টটোমারিজম। তো এগুলোর মধ্যে আর হচ্ছে স্টেরিও সমানতা, জ্যামিতিক সমানতা, আলোক সমানতা। চেইন সমানতা হচ্ছে চেইনের পার্থক্যের কারণে, অবস্থান সমানতা কার্যকরীমূলকের অবস্থানের পার্থক্যের কারণে, এবং মেটামারিজম হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের অবস্থান সমানতা, যা কাদের মধ্যে হবে, শুধুমাত্র দ্বিযোজী কার্যকরীমূলক যুক্ত জৈব যৌগের ক্ষেত্রে হবে। এর পরবর্তী ক্লাসে আমরা কার্যকরীমূলক সমানতা এবং টটোমারিজম সম্পর্কে জানবো, তারপর আমরা বাকিগুলো জানবো ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম।